তোমরা সেকশন এ এসেছো ক্লাসে? সেকশন এ তোমরা এসেছো? সৌরভ, সেকশন এ তোমরা ক্লাসে এসেছো? জি স্যার আসছি স্যার। তোমরা পারা আসছো না ক্লাসে? সেকশন এ তোমরা এসেছো ক্লাসে? জি স্যার আসছি স্যার, 36 জন। 36 জন দেখছে, মানে 35 জন আমার সহ 36 জন। আর সৌরভ আসছো না? সৌরভ আসেনি এখনো, সিআরের খবর নাই। যাক, আমরা শুরু করি। ওরা হয়তো অন্য ক্লাসে থেকে জয়েন করবে, আমরা শুরু করি। উই হ্যাভ অলরেডি কভার দ্যাট আর্টিকেল ইন সেকশন বি। তোমরা সেকশন ডি তো আমরা কভার করছি। 610 তোমাদের 15 এডিশনে 610-এ দেখবো বার কাট অফ অ্যান্ড বেন পয়েন্টস ইন। এটা আমরা, এই আর্টিকেলটা হচ্ছে বার কাট অফ, অর্থাৎ আমরা যে ডিজাইনগুলো করি, যে আমরা, তোমরা থিওরিটিক্যাল ফ্লেক্সার ডিজাইন করেছো বা শেয়ার ডিজাইন যেটাই করি, আমরা শুধু ম্যাক্সিমাম লোকেশনে, অর্থাৎ পয়েন্ট অফ ম্যাক্সিমাম স্ট্রেস, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট লোকেশনে একটা বিম আমরা ডিজাইন করি। কিন্তু ওই পিক স্ট্রেস বা পিক বেন্ডিং মোমেন্ট থ্রু আউট দ্য বিম থাকে না, একটা পার্টিকুলার লোকেশনে থাকে। কিন্তু এটা বেন্ডিং মোমেন্ট রাইট অর লেফটে বেন্ডিং মোমেন্টগুলো কমতে থাকে এবং পয়েন্ট অফ রিফ্লেকশনে জিরো মোমেন্ট থাকে। কিন্তু থিওরিটিক্যালি কি করার কথা, যেখানে মোমেন্ট কম সেখানে স্টিল কম লাগবে, মুদ্রা কথা। যেখানে সবচেয়ে বেশি মোমেন্ট এবং সেখানে বেশি স্টিল লাগবে, এবং অন দ্য বেসিস অফ দ্যাট উই ডিজাইন, উই মেক আওয়ার ডিজাইন। কিন্তু প্র্যাকটিক্যালি আরেকটা জিনিস প্র্যাকটিক্যাল, যে বিম মোমেন্ট কম লাগছে, তাহলে থিওরিটিক্যালি সেকশনও শুড বি লেস, সেখানে সেকশনও কম লাগার কথা। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল রিজনে একই সেকশন ইউজ করি, অর্থাৎ একটা বিম প্রিজমেটিক নেচারের হয়, থ্রু আউট দ্য সেকশন আমরা একই ক্রস সেকশন ইউজ করছি। তাহলে যেখানে মোমেন্ট কম সেখানে এত বড় সেকশন দিচ্ছে, এখানে তো করার কিছু থাকে না। অনলি উই হ্যাভ দ্য অপশন টু কাট ডাউন দ্য রেনফোর্সমেন্ট, অর্থাৎ অ্যাকর্ডিংলি বেন্ডিং মোমেন্টের প্রয়োজনীয়তা অনুযায়ী বা অ্যামাউন্টের উপর নির্ভর করে আমরা স্টিল কমাতে পারি বা কাটতে পারি। এটাই এই আর্টিকেলটা এটাই কভার করবো, বার কাট আপ অ্যান্ড বেন্ড পয়েন্টস। বেন্ড পয়েন্টস বলতে বোঝাচ্ছে যে ইন কেস অফ কন্টিনিউয়াস বিম হোয়াট হ্যাপেন্স। কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে মোমেন্টের নেচার চেঞ্জ হয়। সাপোর্ট ইজ দ্য নেগেটিভ মোমেন্ট, অর্থাৎ এটা বেন্ডিং মোমেন্ট কজেস টেনশন এট দ্য টপ, আমরা রেনফোর্সমেন্টগুলো টপ ইউজ করি। আর স্প্যান মোমেন্ট, অর্থাৎ সেন্টার অফ দ্য বিমে এটার বেন্ডিং মোমেন্ট পজিটিভ হয়, অর্থাৎ ইট ক্রিয়েটস টেনশন এট দ্য বটম, উই পুট দ্য রেনফোর্সমেন্ট এট দ্য বটম সাইড অফ দ্য স্টিল। তো এখন কি হয়, যে রেনফোর্সমেন্ট যেহেতু অনেক বড় সাইজের থাকে, বা আমরা যেটা করি, নিচের স্টিলটা আমরা বসায় নিলাম at mid location, then at support location we bend some of the reinforcement, যেটা আমাদের প্রয়োজন সেটা একই রেনফোর্স আমরা বেন্ড করে উপরে নিয়ে যাই, বিমের নিয়ে যাই, উই মিট আপ দ্য নেগেটিভ স্টিল রিকোয়ারমেন্ট। আবার ওখান থেকে ওটা রিকোয়ারমেন্ট হওয়ার পর আবার পার্শ্বের স্প্যানে যা আমরা আবার নিচে নামাই দিই, অর্থাৎ টু মিট আপ দ্য রিকোয়ারমেন্ট অফ পজিটিভ মোমেন্টস। তো এটাকে বলা বেন্ড পয়েন্টস। দুটো অপশানই আছে এখনকার বিমে, অনেক সময় উপরে বার উপরে, নিচের বার নিচে ইউজ করা হয়। কিন্তু সেকেন্ড অপশানও আছে যে আমরা বার বেন্ড করে, অর্থাৎ একই বার নিচে ইউজ করে, আফটার মেকিং দ্য বেন্ডস অ্যাট প্রপার লোকেশনস উই ক্যান মিট আপ দ্য রিকোয়ারমেন্ট ফর নেগেটিভ বেন্ডিং মুভমেন্টস অ্যাট দ্য সাপোর্টস। এটা সম্বন্ধে এখানে পড়া হবে। তাহলে আমরা জানি বেন্ডিং মুভমেন্ট, স্টিল রিকোয়ারমেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শন টু বেন্ডিং মুভমেন্টস। এই কথাগুলো এখানে আমার পয়েন্টগুলো আমরা নোট ডাউন করার চেষ্টা করেছি। নোট ডাউন বলতে এটা ডাইরেক্টলি কপিড ফ্রম বুকস, ফিউ লাইন্স আমরা তুলেছি। ইউ আর অ্যাডভাইস টু রিড লাইন বাই লাইন্স। এটা ছোট্ট একটা আর্টিকেল, লাইন বাই লাইন পড়লে ইউর আইডিয়া উইল বি মোর ক্লিয়ার। প্রথম আমরা থিওরিটিক্যাল কাট পয়েন্টস অর বেন্ড, অর্থাৎ আমরা থিওরিটিক্যালি কোন জায়গায় বারগুলা কাট করব। এই যে ম্যাক্সিমাম বার আমার পিক স্ট্রেস জায়গায় লাগছে, তারপর যখন আমরা অন্য লোকেশনে ডান দিকে বা বাম দিকে সরে যাচ্ছি, তখন ওই পিক মুভমেন্ট থাকছে না, কমে যাচ্ছে, তাহলে উই শুড কাট ডাউন সাম অফ দ্য বার্স। দেন এটাই বলা হচ্ছে থিওরিটিক্যালি কোথাও আমরা বার কাটবো। এটা ম্যাথমেটিক্যালি কাটা যেতে পারে, ইকুয়েশন থেকে কাটা যেতে পারে। এটা সম্বন্ধে এখানে বলা হচ্ছে, যেমন দ্য টেনসাইল ফোর্স টু বি রেজিস্টার্ড বাই দ্য রেনফোর্সমেন্ট অ্যাট এনি সেকশন ইজ টি ইকুয়াল টু এএস এফএস, অর্থাৎ এম বাই জেডি। এই জেডি হচ্ছে লিভার আর্ম, জেডি এটা
এই এক্সপ্রেশনটা অবশ্য ইউএসডি ডাব্লিউএসডি এক্সপ্রেশন, কিন্তু এটা ইউএসডিতে এটা কি হয়, ডি মাইনাস এ বাই টু। ডি বাই মাইনাস এ বাই টু হচ্ছে লিভার আর্ম বিটুইন সি অ্যান্ড টি কাপল। ওই যে ইন্টারনালি যে কম্প্রেশন ফোর্স, রেজাল্টেন্ট কম্প্রেশন ফোর্স তৈরি হয় এবং রেজাল্টেন্ট টেনশন ফোর্স তৈরি হয়, তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে জেডি বা ডি মাইনাস এ বাই টু, যেটাই বলি ইউএসডিতে এটা ডি মাইনাস এ বাই টু। এবং এটা কিন্তু সাধারণত 90 থেকে 95% অফ ইফেক্টিভ ডেথ ভ্যারি করে। অর্থাৎ তোমার লিভার আর্মটা কিন্তু খুব বেশি ভ্যারি করে না, ওই তো 90% অফ ডি থেকে 95% অফ ডি ভ্যারি করে। তাহলে কি হচ্ছে, এই যে টেনশন বা রেনফোর্সমেন্ট, আর এফএস বা এফওয়াই এটা তো ফিক্সড একটা বারের, সাধারণত আমরা আলটিমেট কন্ডিশন এটা এফআই ইউজ করে থাকি, একটা স্টিলের গ্রেডের জন্য এফআই ফিক্সড, সুতরাং এএস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম। অর্থাৎ মোমেন্ট যেখানে যে রকম আমাকে সেই ইন্টেন্সিটি বা সেই পরিমাণ স্টিল ইউজ করতে হবে। মোমেন্ট অর্ধেক হলে আমার স্টিল অর্ধেক হয়ে যাবে। এই সম্বন্ধে এখানে এই ল্যাঙ্গুয়েজগুলো বোঝানো হচ্ছে এবং এটা একটা ডায়াগ্রাম আকারে ফিগার 619A এবং বিতে এটা সুন্দরভাবে বোঝানো আছে, হাউ টু কাট ডাউন দ্য স্টিলস। থিওরিটিক্যালি কোথায় স্টিল কাটা যাবে বা কন্টিনিউ বা বেন্ড করা যাবে। আমরা সরাসরি ফিগারে চলে যাই। এই ফিগারটা দেখো 619A, দিস ইজ দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অফ এ সিম্পলি সাপোর্টেড বিম। এটা ওয়েল নন ডায়াগ্রাম, আমরা জানি WH/8 ইজ দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ মোমেন্ট দ্যাট ডেভেলপস এট দ্য মিড সেকশনস। তাহলে আমার ম্যাক্সিমাম মোমেন্ট এখানে, এবং আমরা ডিজাইন যদি আমাকে সিম্পলি সাপোর্টেড বিম ডিজাইন করতে দেওয়া হয়, আমরা সর্বপ্রথমে এই ম্যাক্সিমাম মোমেন্ট লোকেশন একটা মোমেন্ট বের করি যেটা WH/8 হয়, এবং তার সাপেক্ষে আমরা সেকশনটা ফিক্সড করে নিই। দেন উই ক্যালকুলেট দ্য রেনফোর্সমেন্ট। সবগুলো কিন্তু এর সাপেক্ষে করি। কিন্তু দেখো মজার বিষয়, যখন আমি দিকে সরে যাচ্ছি মোমেন্টগুলো কমছে, কমতে 50%, 30%, কমতে এটা জিরো হয়ে যায়, তার সাপোর্ট থিওরিটিক্যালি। কি হচ্ছে, যেহেতু আমি সেকশনটা সেমি রাখছি, তাহলে এখানে যদি আমার 100% স্টিল লাগে, ঠিক মাঝখানে আমি 50% স্টিল, অর্থাৎ এখান থেকে এটা বিম হয় আমার, এখানে অর্ধেকে, যেখানে অর্ধেক মোমেন্ট এখানে অর্ধেক স্টিল কেটে দিতে পারবো, এখানে আরো অর্ধেক কেটে দিতে পারবো, এখানে জিরো স্টিল থিওরিটিক্যালি প্রয়োজন হবে। যেমন এখানে সুন্দরভাবে দুটা স্কেল দ্বারা এটা বোঝানো হয়েছে। দিস ইজ দ্য স্কেল পার্সেন্ট এজ রিকোয়ার্ড, অর্থাৎ মোমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু। এখানে 100% মোমেন্ট আছে, 100% স্টিল। এখানে সে 50% মোমেন্ট আছে, এখানে লাগবে 50% স্টিল। এখানে 0% মোমেন্ট আছে, 0% স্টিল লাগবে। আচ্ছা, পাশে একটা স্কেল দেওয়া আছে, এটা দেখো জাস্ট অপোজিট টু দ্যাট স্কেল। এটা যদি পার্সেন্ট এজ রিকোয়ার্ড হয়, এটা পার্সেন্ট এজ কাট ডাউন বা ডিসকন্টিনিউড। অর্থাৎ যেখানে 100% রিকোয়ারমেন্ট, সেখানে আমার 0 ডিসকন্টিনিউড, সেখানে কোনো বার আমি কাটতে পারবো না। আবার থিওরিটিক্যালি যেখানে আমার 0% এজ লাগবে, সেখানে আমি 100% স্টিল কেটে ফেলতে পারবো। তাই এই স্কেলটা জাস্ট এর ইকুয়াল অ্যান্ড অপোজিট ভাবে এটা বসানো আছে, জাস্ট বোঝানোর সুবিধার্থে। তাহলে থিওরিটিক্যাল যদি আমি কাট করতে চাই, তাহলে একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম। সে এই জায়গাতে আমার আছে 10টা বার লাগলো, বিমের সেকশন হচ্ছে 10/20 সেকশন, এখানে আমার 10টা রেনফোর্সমেন্ট লাগছে। আচ্ছা, তাহলে আমি কি করতে পারবো, যেখানে দেখবো যে ম্যাক্সিমাম এই যা আছে 50% মুভমেন্ট, এটা হচ্ছে 50% মুভমেন্ট, তাহলে আমি এই স্কেল অনুযায়ী 50% ডিসকন্টিনিউ করতে পারবো। অর্থাৎ এই যে এখানে 10টা লাগলো, ঠিক 50% লোকেশন, এরপর 5টা আমি কেটে দিতে পারবো। তো এই জিনিসটাই, বা খালি এটা 50% কথা বললাম, যেমন এই চিত্রে বলানো হয়েছে, এখানে আছে আমার 100% স্টিল, এখানে আছে আমার স্টিল দরকার হচ্ছে 67%, অর্থাৎ তাহলে আমি এখানে 1/3 স্টিল কেটে দিতে পারবো। অর্থাৎ এখানে যদি 9টা স্টিল থাকে, এখানে আমি 3টা কেটে দিতে পারবো। সিমিলারলি আবার এদিকে এসে এটা হচ্ছে আমার 33% স্টিল লাগে, অর্থাৎ আরো 3টা কেটে ফেলতে পারবো এখানে। মানে এখানে 9টা স্টিল লাগলে এই লোকেশনে, অর্থাৎ এই যে এখানে যে 67% স্টিল লাগছে, অর্থাৎ এখানে 1/3 আমি কেটে দিতে পারবো এখান থেকে, তাহলে 6টা থাকলো। এই জাত এসে এখানে আমার 33% স্টিল লাগছে, অর্থাৎ আরো 1/3 কেটে পারবো, আমি কেটে দেবো, এবং বাদ বাকি এখানে এসে থিওরিটিক্যাল এখানে 0 স্টিলও আমি আরো কেটে 0 স্টিল আনতে পারবো। এটা থিওরিটিক্যাল কনসিডারেশন। তাহলে স্কেলটা দিয়ে আমাকে সুন্দরভাবে বোঝানো হলো, স্টিল যদি আমি বেন্ডিং মোমেন্ট এক্স্যাক্টলি একটা স্কেলে আঁকতে পারি, সেখান থেকে এই স্কেলের মাধ্যমে আমি পার্সেন্ট স্টিল ডিসকন্টিনিউড বা কাটা কোথায় কাটতে পারবো, মোমেন্ট ডায়াগ্রাম উপর নির্ভর করে আমি সহজে স্টিলগুলো কাটতে পারবো। নিচের চিত্রে আসো, ওটা তো ছিল সিম্পলি সাপোর্টেড বিমের। নিচের চিত্রটা হচ্ছে তোমার একটা কন্টিনিউয়াস বিমের চিত্র। এটা কন্টিনিউয়াস বিমের কি হয়,
ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট মাঝখানে থাকে, এখানে আমরা পজিটিভ মোমেন্ট পাই, তারপরে যতই বাম বা ডান সাইডে যেতে থাকো এই মোমেন্টটা কমতে থাকে, এখানে এক জায়গায় আসে তোমাদের মোমেন্টটা হয়ে যায় জিরো, এখানে ইনফ্লেকশন পয়েন্ট বলা হয়, তারপর আবার নেগেটিভ বেন্ডিং মোমেন্ট স্টার্ট হয়, বাড়তে বাড়তে সাপোর্টে আসে ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট আমরা পাই। এখানে দুটা চিত্র দেখানো হয়েছে, এটা কনফিউশন হওয়ার কিছু নেই। এখানে দেখো এই একটা চিত্র, পিছনে আরেকটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার ডিজাইন বলতে ইউ হ্যাভ টু সার্চ ফর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। কারণ ম্যাক্সিমাম এটা দুই রকম চিত্র হওয়ার কারণ ডিউ টু দ্য ভেরিয়েশন অফ লাইভ লোড। তুমি জানো যে একটা বিমে যে ডেড লোড তো ফিক্সড, মোটামুটি এটা যেহেতু এটা বাই নেচার ইট ইজ কনস্ট্যান্ট লোড, ফিক্সড ইন লোকেশন অ্যান্ড নেচার, এটাকে চুলচারভাবে ক্যালকুলেশন করা যায়। কিন্তু লাইভ লোড ইট বাই নেচার ইজ এ ভেরিয়েবল লোডস, এই মুহূর্তে থাকতে পারে, এই মুহূর্তে নাও থাকতে পারে। তো সুতরাং তোমাকে সার্চ করে কোন কম্বিনেশন, ফর হোয়াট কম্বিনেশন অফ মোমেন্ট প্লেসমেন্ট অফ লাইভ লোড তোমার ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট অর্ডিনেট পাবে বা ডায়াগ্রাম পাবা, এবং কোন কম্বিনেশন বা প্লেসমেন্ট অফ লোডিং এর কারণে তুমি ম্যাক্সিমাম নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাবো, সেটা বের করতে হয়। যেমন তোমরা লোড প্লেসমেন্টের ক্ষেত্রে দেখবে যে একটা কন্টিনিউয়াস স্প্যান আছে, অ্যাডজাসেন্ট স্প্যান, যেমন এটা একটা কন্টিনিউয়াস স্প্যানের ক্ষেত্রে এখানে আরেকটা কন্টিনিউয়াস স্প্যান আছে, এই পাশে আরেকটা কন্টিনিউয়াস স্প্যান আছে। এইগুলা পুরাটা এই অ্যাডজাসেন্ট স্প্যানগুলা যদি ডেড লোড তো থাকবে, লাইভ লোড দ্বারা তুমি লোডেড করো, ফুল লাইভ লোড দ্বারা লোডেড করো, তাহলে তুমি ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট পাবো, এই অর্ডিনেটটা পাবো, এই যে ম্যাক্সিমামটা পাবো, এই যেটা সলিড লাইনটা দেখানো হয়েছে। আচ্ছা, আবার আমি যদি পজিটিভ মোমেন্ট ম্যাক্সিমাম পেতে চাই, অল্টারনেট স্প্যানগুলা লাইভ লোডেড করতে হয়। অর্থাৎ এখানে তুমি লোড দিয়ে দিলে, লাইভ লোড থাকলো, পাশের এই স্প্যানটাকে কোনো লাইভ লোড দিবা না, এই প্লেস করবে না, এই পাশে কোনো লাইভ লোড প্লেস করবে না। অর্থাৎ না করলে ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম মোমেন্ট অর্ডিনেট, এই পজিটিভ মোমেন্ট অর্ডিনেট পাওয়া যাবে। আর এটা ড্যান্সটা বলা হচ্ছে ওটার কন্টিনিউশন, এখানে ড্যান্সটা বলা হচ্ছে ওই ক্ষেত্রে যখন তুমি ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট অর্ডিনেট পাবো, সেই ক্ষেত্রে তোমার এটা হবে নেগেটিভ মোমেন্ট ডায়াগ্রাম, তো ওটা আমার তো দরকার নেই। আচ্ছা, এর তাহলে আমি যেমনি ভাবে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট ডায়াগ্রাম পাবো, সেমনি ভাবে ফর কম্বিনেশন অফ লোড আমাকে ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট ডায়াগ্রাম বের করে নিতে হবে, এবং সেই ক্ষেত্রে পজিটিভ মোমেন্ট ডায়াগ্রামটা কম হবে। তা আমার নিতে হবে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট ডায়াগ্রাম এবং ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট ডায়াগ্রাম ফর কম্বিনেশন অফ লোড, এবং এটার ভিত্তি করে আমাকে থিওরিটিক্যাল কাট ডাউন পয়েন্ট বের করতে হবে। আরগুলা তো এখানে এই সেকেন্ড যে ইয়াটা আছে, সেকেন্ড স্কেলটা তুমি প্লেস হেয়ার, এটাও প্লেস করতে পারো এটার থেকে, কারণ এটা তো আমি বুঝার জন্য দুটা স্কেল দিলাম। আমার রেনফোর্সমেন্ট কাটারমেন্টের জন্য আমার এই স্কেলটা দরকার হবে, ই প্লেস দ্য স্কেল হেয়ার। স্কেলটা কিভাবে আছে, এখানে 100% দেওয়া আছে ডিসকন্টিনিউড, অর্থাৎ এই জায়গায় এটা পজিটিভের জন্য, দেখো পজিটিভের জন্য এখানে ম্যাক্সিমাম স্টিল দরকার হবে, অর্থাৎ 0% ডিসকন্টিনিউড, অর্থাৎ এখানে তুমি কোনো বার কাটতে পারবে না এই লোকেশনে। এই যে এখানে 25, অর্থাৎ এই জায়গায় এই মোমেন্ট তোমার 25% কম হবে, অর্থাৎ ডিসকন্টিনিউ করতে পারো। অর্থাৎ ঠিক এই জায়গাতে এসে এই স্কেলে যদি একটা বড় এই বরাবরে আসে, তো কাম হেয়ার, এখানে 25% স্টিল কেটে ফেলবো। আবার এই যে এই 50% এখানে চলে আসো, এখানে মোমেন্ট যেহেতু ওটার অর্ধেক, ঠিক এই লোকেশনে এসে তুমি এই এখানকার যে স্টিল আছে তার 50% কেটে ফেলতে পারবা। আচ্ছা, সিমিলারলি এরপরে তো আর এখানে তুমি 100% কাটতে পারবো, মানে এখানে কোনো আর ইয়া লাগবে না, স্টিল লাগবে না থিওরিটিক্যালি, কিন্তু এগুলো কারণ এর আগেই নেগেটিভ মোমেন্টের জোন শুরু হয়ে গেছে। আবার নেগেটিভ বারের কথা আসে, এটা হচ্ছে 0, এখানে হচ্ছে ফুল নেগেটিভ স্টিল লাগতেছে, পুরা স্টিল লাগছে। তো এখানে তোমার 0% কাটলমেন্ট, এখানে কোনো যা মোমেন্ট ক্যালকুলেশন আসছে পুরাটা দিতে হবে। এখানকার এই মোমেন্টের কারণে যত স্টিল আসছে, সে 10টা স্টিল হলে 10টাই এখানে লাগবে, এই বিমটার এখানে। তারপর আস্তেই যখন এখানে চলে যাচ্ছে, এই জাত আছে, এটা 50% ঘরে যখন আসবে, এই জাত তাহলে 50% মোমেন্ট আছে, অর্থাৎ এখানে 10টার 5টা বার আমি থিওরিটিক্যালি কেটে দিতে পারবো। এইভাবে লাইকওয়াইজ আমি যতই দূরে যাব, সেখানে থেকে আমি স্কেল থেকে 75% ডিসকন্টিনিউড, অর্থাৎ 75% স্টিল কেটে ফেলতে পারবো। অর্থাৎ এই ডায়াগ্রামটা যদি তুমি ইফ ইউ ক্যান ড্র ইন এ সুইটেবল স্কেল, then from that you can establish the theoretical cut point for both positive and negative moments. যদি সিম্পলি সলিড বিম হয়, এই ডায়াগ্রাম এইরকম হবে, আর যদি তুমি
কন্টিনিউয়াস বিম হয়, ইউ উইল গেট দ্য ডায়াগ্রাম লাইক দিস। আচ্ছা, তো এটা হচ্ছে থিওরিটিক্যাল আসপেক্ট, অর্থাৎ তুমি ইউ ড্র দ্য by using the load combination, particularly for continuous beam, by using the load combination you get the maximum bending moment positive diagram, maximum bending moment negative bending moment diagram, and put in suitable scale, and from there you establish your theoretical cut points of defined percentage of steel. আচ্ছা, এটা আমরা পেলাম স্কেলে, গ্রাফে এটা একে ইউ ক্যান ড্র দিস থিওরিটিক্যাল কনসিডারেশন। এখন আসো কনসিডারেশন এসিআই কোড রিকোয়ারমেন্টস। কিন্তু এসিআই কোড বলছে যে কি রেগুলেশন আছে সেটা দেখো। অ্যাকর্ডিং টু এসিআই কোড এটা বলা হচ্ছে দ্য টেনসাইল স্টিল শুড নট বি ডিসকন্টিনিউড এক্স্যাক্টলি অ্যাট দ্য থিওরিটিক্যাল কাট পয়েন্টস। তো বলছে এই যে তুমি থিওরিটিক্যালি তুমি you establish the bending moment diagram, you draw the bending moment diagram, and theoretically you have established the cut points, and but you cannot cut the reinforcement exactly at that theoretical cut point. কারণগুলা কি, এখানে রিজনস গুলো এখানে দেওয়া আছে, বইয়ে আরো সুন্দরভাবে দেওয়া আছে, এখানে রিজন গুলো এখানে দেওয়া আছে। যেমন প্রথম রিজন, হয় ডায়াগোনাল টেনশন ক্র্যাকস ফর্ম। ডায়াগোনাল টেনশন হচ্ছে ইট ইজ দ্য কম্বিনেশন, প্রিন্সিপাল স্টেজ যেটা বলা হয়, ইট ইজ দ্য কম্বিনেশন অফ শিয়ার অ্যান্ড ফ্লেক্সাল স্ট্রেসেস। ফ্লেক্সাল একটা জায়গায় ফ্লেক্সাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস দুটাই ডেভেলপ করতে পারে, দুটা কম্বাইন করে প্রিন্সিপাল স্ট্রেস যেটা, ওইটাকে ডায়াগোনাল টেনশন স্ট্রেস বলা হয়। এর ভ্যালুটা তোমার ইন্ডিভিজুয়াল ফ্লেক্সাল এবং শিয়ার স্ট্রেস থেকে বেশি হয়, এবং এটার যেই দিকে দুই দিকে প্রিন্সিপাল, একটা টেনশন স্ট্রেস হবে, একটা কম্প্রেশন স্ট্রেস হবে। কম্প্রেশন স্ট্রেসের জন্য তো কোনো কংক্রিটের কোনো ভয় নাই, বাট টেনশন স্ট্রেস হলে ওখানে ক্র্যাক ডেভেলপ করে এবং ইট propagates in diagonal directions, যেহেতু ওরিয়েন্টেড থাকে, এটা ডায়াগোনাল, এই জন্য একে ডায়াগোনাল টেনশন ক্র্যাকস বলা হয়। আচ্ছা, এটা হওয়ার পরে কি হয়, এই ডায়াগোনাল টেনশন ক্র্যাকস ফর্ম হওয়ার পর টেনসাইল স্টিল ইন দ্য ফোর্স ইন দ্য স্টিল অ্যাট ক্র্যাক ইজ গভর্নড। অর্থাৎ আমরা একদিন জেনে আসলাম যেখানে স্টিল, যেই জায়গায় আমি স্টিলের স্ট্রেস বের করবো বা যেখানকার তুমি বেন্ডিং মোমেন্ট থাকবে, স্ট্রেসটা ঠিক ওই বেন্ডিং মোমেন্টের প্রপোর্শনাল ওখানে ডেভেলপ করে। কিন্তু আফটার দ্য ফর্মেশন অফ ক্র্যাক কি হয়, ইজ গভর্ন বাই মোমেন্ট অ্যাট এ সেকশন নিয়ারার মিডস্প্যান হুইচ মে বি মার্চ লার্জার। অর্থাৎ এটা বোঝাতে যাচ্ছে যে জায়গায় তুমি চিন্তা করছো মোমেন্টের, যে এই জায়গায় মোমেন্টের সাপেক্ষে ইউ ওয়ান্ট টু কাট দ্য রেনফোর্সমেন্ট, কিন্তু ওই মোমেন্ট ওই জায়গায় কিন্তু ওই স্টিলের যে স্ট্রেস হচ্ছে ওই মোমেন্টের সাপেক্ষে স্ট্রেসটা হয় না, কারণ ওই ডায়াগোনাল টেনশন ক্র্যাক ডেভেলপ করার জন্য এই মোমেন্টটা আরো দূরের মোমেন্ট, যে মোমেন্টটা ওই প্লেসের মোমেন্ট থেকে বেশি, তার সাপেক্ষে এখানে স্টিলের স্ট্রেস ডেভেলপ করে। তো সুতরাং এটা একটা কারণ, ডায়াগোনাল টেনশন ক্র্যাকস ডেভেলপ করার পর ইন্টারনাল রিডিস্ট্রিবিউশন অফ ফোর্সেস হয় বিমের কারণে, যার জন্য তুমি এই যে বলতেছো যে বেন্ডিং মোমেন্টের ডাইরেক্টলি রিলেশন অর্থাৎ প্রপোর্শন টু স্টিল এরিয়া, কিন্তু ওখানে থাকে না। যেখানে স্টিল এরিয়া তুমি কাট ডাউন করতে চাচ্ছ, আসলে ওখানকার মোমেন্ট দ্বারা ওই স্টিল এরিয়া নির্ধারণ হচ্ছে না, একটু দূরের মোমেন্ট দ্বারা, ওই স্ট্রেস দ্বারা ওই স্টিলের স্ট্রেসটা দূরের মোমেন্ট যেটা ওই মোমেন্ট থেকে একটু বেশি, তার সাপেক্ষে স্টিলের স্ট্রেস তৈরি হচ্ছে, এই একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে তুমি ইউ আর টেকিং দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম as the tools for the cut down, the theoretical cut down the reinforcement, কিন্তু the actual bending diagram may differ from that used as a design basis due to the approximation। এখন বলছে যে এই অ্যাকচুয়াল বেন্ডিং মোমেন্ট যেটা ডায়াগ্রাম আঁকছো তুমি, এটাও প্র্যাকটিক্যালি ভ্যারি করতে পারে। কি কি কারণ, এখানে 3টা কারণ বলা হয়েছে। অ্যাপ্রক্সিমেশন অফ রিয়াল লোড, তুমি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকছো, তুমি যে রেল লোডটা কনসিডার করছো, ওখানে তো অ্যাপ্রক্সিমেশন নেওয়া হয়েছে, অ্যাকচুয়াল লোড তো ওখানে নাও থাকতে পারে। তুমি 50 লাইভ লোড ধরেছো বা 40 লাইভ লোড ধরেছো, কিন্তু প্র্যাকটিক্যালি ওটা 50 লাইভ লোড হয়ে যেতে পারে, তখন কিন্তু তোমার ওই বেন্ডিং মোমেন্টটা এক্স্যাক্টলি থাকছে না। এগুলা কারণ লাইভ লোড অলওয়েজ ভ্যারিয়েবল লোড, আনসার্টেন লোড। অ্যাপ্রক্সিমেশন ইন দ্য অ্যানালিসিস, তুমি যে মেথড, যে কোএফিশিয়েন্টগুলো ইউজ করছো, যে এটা স্ট্যাটিক্যালি ডিটারমাইন্ড হলে তো কোনো সমস্যা নেই, অন্তপক্ষে অ্যানালিসিস ফিগারটা তোমার বা মোমেন্টের অর্ডিনেটটা এক্সাক্ট হয়ে থাকে, যেমন W8 এটা এক্সাক্ট। কিন্তু যখন তুমি কোএফিশিয়েন্ট ইউজ করছো, যখন কন্টিনিউয়াস বিম হচ্ছে, তখন তো আমরা কতগুলো কোএফিশিয়েন্ট ইউজ করছি, এবং কোএফিশিয়েন্ট যেটা করা হচ্ছে ওটা অলওয়েজ এটা অ্যাপ্রক্সিমেট, কিছু অ্যাপ্রক্সিমেশনের ভিত্তিতে এই কোএফিশিয়েন্টগুলো নির্ধারণ করা হয়েছে। সুতরাং তোমার বেন্ডিং মোমেন্ট যেটা তুমি বেসিস মনে করছো, ওটাও এক্স্যাক্টলি নাও হতে পারে। ইফেক্ট অফ সেটেলমেন্ট অ্যান্ড ল্যাটারাল লোডস, তুমি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকছো,
আমরা সাধারণত যখন ড্র বেন্ডি মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি তখন উই ডোন্ট কনসিডার দ্য ইফেক্ট অফ সেটেলমেন্ট, সাপোর্ট সেটেলমেন্ট। এবং তোমরা ফোর্থ এর দেখবা যে হোয়েন সাপোর্ট সেটেল, একটা বিমের যখন সাপোর্ট সেটেল করে তখন কিন্তু তুমি যে বেন্ডি মোমেন্ট ডায়াগ্রাম আঁকো বা ডেভেলপ করে ওটা কিন্তু ভ্যারি করে। ডিউ টু দ্য সেটেলমেন্ট অফ সাপোর্টস ইউর বেন্ডি মোমেন্ট, এক্সট্রা বেন্ডি মোমেন্ট উইল ডেভেলপ। ইট মে বি পজিটিভ, ইট মে বি প্লাস অর মাইনাস, একটা কিউমুলেটিভ ইফেক্ট ওখানে আসবে। সুতরাং তুমি যে বেন্ডি মোমেন্ট আঁকছো দ্যাট মে বি distorted or that may not be representative due to the effect of settlement of lateral loads. তো এইগুলা কারণে তুমি এক্স্যাক্টলি যেখানে থিওরিটিক্যাল পয়েন্ট বের করছো টু কাট ডাউন দ্য 50% স্টিল বা 30% স্টিল, ইউ ক্যানট কাট দিস। কিন্তু হোয়াট ইজ দ্য কোডাল সাজেশন? কোড সাজেশন দিচ্ছে অ্যাজ পার এসআই কোড, every bar should be continued at least a distance equal to effective depth d 12 bar diameter which ever is larger. এখন এটা বলতেছে না তুমি থিওরিটিক্যাল কাট ডাউন বের করো, কাট পয়েন্ট বের করো, কিন্তু এটাকে ওই জাতে না কেটে কমপক্ষে এই ডিস্টেন্স দূরে কাটতে হবে, করে নিয়ে যেতে হবে। কি ডিস্টেন্স? একটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ দ্য বিম, একটা প্যারামিটার 12 ইন্টু বার ডায়ামিটার, সে 8 নম্বর ইউজ করছো, তাহলে 8 নম্বর বারের ডায়ামিটার হচ্ছে 1 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চি, আর ইফেক্টিভ ডেপথ মনে করো 20 ইঞ্চি, এই দুটার মধ্যে বড় হচ্ছে 20 ইঞ্চি। তাহলে থিওরিটিক্যাল কাট পয়েন্ট পাওয়ার পর আরো 20 ইঞ্চি দূরে তোমাকে কাটটাকে টেনে নিয়ে যেতে হবে, দূরে যা কাটতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা full development length LD must be provided beyond the critical section. We have already get the idea about the development length. কারণ তুমি এক জায়গায় খালি বার তুমি করলা স্ট্রেস কনসিডারেশনে, ইউ ফাইন্ড আউট দ্য বার এরিয়া, কিন্তু স্ট্রেস ট্রান্সফার হতে হলে দ্য বার শুড হ্যাভ সাফিসিয়েন্ট সারফেস এরিয়া লেন্থ টু ট্রান্সফার দ্য স্ট্রেস টু কংক্রিট, এটাকে ডেভেলপমেন্ট বলা হয়। এবং যেখানে তুমি কাটছো ওই পয়েন্টটা আর ক্রিটিক্যাল স্ট্রেস পয়েন্ট, অর্থাৎ ইন কেস অফ সিম্পলি সাপোর্টেড বিম ঠিক মাঝখানে, বিমের মাঝখানে ক্রিটিক্যাল স্ট্রেস, ওখান থেকে যে কাট পয়েন্টটা, এই ডিস্টেন্সটা এলডি রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা, এটা যদি না করো তাহলে কিন্তু তোমার বারটা কাটলে হবে না, ওটা কাটলে এটা স্লিপ করে আসবে, সুতরাং ইট উইল ক্রিয়েট প্রবলেমস। আচ্ছা, আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাটলিস্ট 1/3 অফ দ্য পজিটিভ মোমেন্ট স্টিল and 1/4 of the, in case of continuous span, be continued uninterrupted along the same face of the beam at a distance at least 6 inches into the support. এই কথাটা বলা হচ্ছে যে তুমি যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে পজিটিভ স্টিলের ক্ষেত্রে কমপক্ষে 1/3, তুমি মানে 1/3 এর 2/3 বেশি তুমি কাটতে পারবে না বার, 1/3 বার অবশ্যই তোমাকে সাপোর্টে নিয়ে যেতে হবে আনইন্টারাপ্টেডলি উইদাউট ডিস্টারবেন্স। সাপোর্ট মানে ওখানে কোনো ব্যত্যয় চলবে না, কোনো কাটা চলবে না, 1/3 সাপোর্ট হবে, কমপক্ষে রেখে দিতে হবে। এবং যদি কন্টিনিউয়াস বিম হয়, যেটা আমরা কন্টিনিউয়াস বিম হলে সেই ক্ষেত্রে পজিটিভ স্টিলের নিচের স্টিল যেটা 1/4 অবশ্যই তোমাকে সাপোর্ট পর্যন্ত টেনে নিতে হবে, অ্যাটলিস্ট 6 ইঞ্চ উইদিন দ্য সাপোর্ট। সো এগুলো হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট। তাহলে আমরা এই রিকোয়ারমেন্ট গুলো পেলাম, থিওরিটিক্যাল জায়গায় কাটবো না, ওখান থেকে ডি এবং 12 ডিবি এই ডিস্টেন্স দুটো কাটতে হবে। এবং এর মধ্যে তোমার আরেকটা জিনিস যেটা পেলাম, এলডি ইনশিওর করতে হবে, পিক স্ট্রেস এলডিটা পিক স্ট্রেস জোন থেকে যেখানে কাট পয়েন্ট, এখানে এলডিটা মিনিমাম এই লেন্থটা আছে কিনা সেটা দেখতে হবে। এবং 1/3 পজিটিভ ইন কেস অফ সিম্পলি সাপোর্টেড বিম সাপোর্টে টেনে নিতে হবে। এবং কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে 1/4 স্টিল, অর্থাৎ আবার যদি 8টা বার থাকে কমপক্ষে এখানে 1/3 9টা বার থাকে ধরি, 1/3 অর্থাৎ 3টা বার সাপোর্টেড, এটা হচ্ছে তোমাকে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। আর 9টার মোমেন্ট নাই, অথচ ওই পরিমাণ মোমেন্ট নাই, তাও কিন্তু একটা প্রিম্যাচুর ক্র্যাক ডেভেলপ করবে। এটা হচ্ছে ফরমেশন অফ ডায়াগোনাল টেনশন ক্র্যাকের কারণে, শিয়ারের কারণে হয়। তো এই জন্য শিয়ারের কিছু রিকোয়ারমেন্ট কোড
তো এখানে ইয়ে করছে ইম্পোজ, যেমন the shear is not over 2/3 of the diagonal of design strength. একটা বিমের স্টিল এবং কংক্রিট মিলে যে স্ট্রেংথ হয়, শিয়ার রেজিস্টিং স্ট্রেংথ, এটাকে নমিনাল শিয়ার স্ট্রেংথ বলে, ভিএন। তোমরা অলরেডি কভার করেছো শিয়ার ডিজাইন যেহেতু শিখেছো। তো এটা হচ্ছে থিওরিটিক্যাল ক্যাপাসিটি, তাকে 5 দিয়ে গুণ করলে ডিজাইন ক্যাপাসিটি। তো যেখানে তুমি পাচ্ছো the shear is not over, এটা 66% বেশি ডিজাইন বেশি ওখানে হতে পারবে না, একটা রিকোয়ারমেন্ট। বলা হচ্ছে ফর নাম্বার এন অ্যান্ড স্মলার বাস, সাধারণত বার নাম্বার বেশি তো আর বিমে ইউজ করা হয় না বা ফ্রেমে ইউজ করা হয় না। 14 এবং 18 নাম্বার বার, এটা কলামের স্পেশাল বার ইউজ করা হয়। তাহলে নাম্বার 11 এবং তার ছোট ডায়া বারের জন্য কন্টিনিউ বার প্রোভাইড টুয়াইস দ্য এরিয়া রিকোয়ার্ড ফর at that point and shear does not exceed 3/4 of the design strength pi n। তা বলছে যেখানে তুমি কাটছো একসাথে দুটার বেশি কাটা যাবে, মানে তোমার অর্ধেকের বেশি কাটা যাবে না, অর্থাৎ ওখানে টুয়াইস দ্য এরিয়া রিকোয়ার্ড ফর ফ্লেক্সার, অর্থাৎ ওখানে ফ্লেক্সারের জন্য যে এরিয়া লাগে স্মল আবার কন্টিনিউ দ্য বার প্রোভাইড টুয়াইস দ্য এরিয়া, মানে 2 গুণ ইয়া থাকতে হবে, এরিয়া থাকতে হবে, অর্থাৎ তুমি 50% পারবে না at that point, and the shear does not exceed 3/4 of the design strength 5n, এবং 3/4 অর্থাৎ 75% of design strength এর কম হতে পারবে না। অর্থাৎ যেখানে কাটবে সেখানে তোমাকে কমপক্ষে যে স্ট্রেসটা ডেভেলপ করে ফ্লেক্সার স্ট্রেংথ, তখন দ্বিগুণ স্ট্রেংথ ফ্লেক্সার স্ট্রেংথ ওখানে থাকতে হবে, এর ভিত্তি করে ওটা কাটতে হবে। এবং এটা স্টিরাপের কিছু বলা আছে যে তুমি যেখানে কাটছো, যেখানে তুমি বারটা কাটছো সেই এরিয়ার উপর বা সেই লোকেশনে stirrup in excess of those normally required are provided over a distance along the each terminated bar from the point of cut level to 3/4D. Stirrup in excess of those normally required are provided. The normal. যা তোমার the stirrups in excess of those normally required are provided over a distance, অর্থাৎ স্টিরাপ তোমাকে ওখানে ইন এক্সেস অফ দোজ নরমাল, যা ওখানে প্রয়োজন তার থেকে বেশি দিতে হবে। কোন ডিস্টেন্স? পয়েন্ট অফ কাট অফ টু ইকুয়াল 3/4 অফ ডি, অর্থাৎ ইফেক্টিভ ডেপথ যা তার 75% অফ ডেপথ, এতখানি দূরে টার্মিনেটেড বার দূর পর্যন্ত ওই স্টিরাপটা তোমাকে প্রোভাইড করতে হবে। দি বাইন্ডার স্টিরাপ শ্যাল প্রোভাইড অ্যান এরিয়া। বাইন্ডার স্টিরাপ বলতে বোঝা যাচ্ছে অনেক জায়গায় তোমার থিওরিটিক্যাল স্টিরাপ লাগে না, তুমি দেখো শেয়ার ডিজাইনের সময়, কিন্তু মিনিমাম একটা স্টিরাপ দিতে হয়। সেই বাইন্ডার স্টিরাপের পরিমাণ কমপক্ষে এবি শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 60 BWS ডিভাইড বাই FY, এই পরিমাণ হতে হবে। ইন অ্যাডিশন দ্য স্টিরাপ স্পেসিং মাস্ট নট এক্সিড, এবং সেখানে স্টিরাপের স্পেসিং গুলা এই প্যারামিটার বেশি হতে পারবে না, মাস্ট নট এক্সিড D/8 dB। ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, আর বিডি হচ্ছে বিডি রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য বার্স কাট টু দ্য এরিয়া অফ দ্য বার্স এট দ্য সেকশন। অরিজিনাল যে সেকশন ছিল বার, তাতে কত এরিয়া বার কেটে ফেললে তার রেশিওটা হচ্ছে ডিবি, অর্থাৎ স্পেসিংটা D/8 dB এর বেশি হতে পারবে না। সো এগুলো হচ্ছে চুলচিরা এইচআই কোডের তোমার নির্দেশনা টু কাট ডাউন দ্য রেনফোর্সমেন্ট। এটা এই যে ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা পড়লাম, এগুলা কিন্তু ফিগার মানে ডায়াগ্রাম অনুযায়ী সুন্দরভাবে এইচআই বার কাট অফের একটা চিত্রের মাধ্যমে এটা এক্সপ্লেন করা আছে। আমরা ওখানে চলে যাই, দেখো আরো সহজ মনে হবে। এই চিত্রটা দেখো, অল থিংস হ্যাজ বিন কভার্ড হিয়ার। ফিগার 620, এটা 15th এডিশন পাবো, বার কাট অফ রিকোয়ারমেন্টস অফ দ্য এইচআই কোড। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, একটা কন্টিনিউয়াস বিমের অর্ধেক চিত্র দেখানো আছে, অর্থাৎ সাপোর্ট বাম পাশে যেমন ফেস অফ সাপোর্ট, এটা একটা জয়েন্ট দেওয়া আছে, আর এই পাশে আমরা দেখছি এটা হচ্ছে সেন্টার অফ স্প্যান, অর্থাৎ ঠিক মাঝখানে। তো স্বাভাবিকত এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট ডায়াগ্রাম অ্যান্ড দিস ইজ দ্য নেগেটিভ মোমেন্ট ডায়াগ্রাম, এবং এটা ফেস অফ দ্য কলাম আর এটা সেন্টার স্প্যান। এবং এটা ডিজাইন করার সময় অবশ্যই মাঝখানে কি লাগবে, নিচে স্টিল লাগবে। সে এখানে তোমার 2 লেয়ার স্টিল লাগছে, দেখো সে এটা বোঝানোর জন্য নিচে একটা ও লেয়ার বার্স ও, আর উপরে আছে বার্স এন। বার ও বলতে এখানে সেট অফ বার্স আছে লেয়ার ওতে, অর্থাৎ নিচের লেয়ারে বার ও, সে এখানে 3-4টা যেই বার লাগুক এটাকে আমরা বার ও বলছি। নিচের লেয়ারে জাস্ট তার উপরের লেয়ারে যে বার লাগছে এটাকে আমরা বার এন বলছি।
সে এখানে চারটা বার লাগছে, উপরেও চারটা বার লাগছে, এটা 8 নম্বর বার, এটা 7 নম্বর বার দিয়ে আমার এই রিকোয়ারমেন্ট ফুলফিল করা হয়েছে, এই যে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট রিকোয়ারমেন্ট। আচ্ছা, তাহলে এটা এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি অফ ও বার, নিচের লেয়ারে যে বার আছে, এই বার আছে, এর ক্যাপাসিটি হচ্ছে এই বার দ্বারা এই পর্যন্ত মোমেন্ট রেজিস্ট করা যায়। হ্যাঁ, তার বাদ বাকি যে এই মোমেন্টটুক, এটা এন বারের সাহায্যে, এন সেট অফ বার্স, অর্থাৎ এন লেয়ারে যে বারগুলো আছে ওই বারগুলো দিয়ে এটাকে রেজিস্ট করা যায়। আর টোটাল ক্যাপাসিটি 2 লেয়ার এন ও বার দ্বারা এটা করা যাচ্ছে। আচ্ছা, দেখলাম। তাহলে কি হবে? তাহলে এখানে যখন আমি এখান থেকে বাম পার্শ্বে চলে আসছি, এই জায়গায় আছে দেখো, দিস দ্য ক্যাপাসিটি অফ বার ও। তাহলে এখানে কি হবে? এর বাইরে গেলে ও বার নিজেই তোমার এই মোমেন্টটা নিতে পারবে, তখন আর এন বারের দরকার হবে না। তাহলে দিস পয়েন্ট ইজ দ্য থিওরিটিক্যাল কাট পয়েন্ট অফ এন বার। এখানে চলে আসো, তো আমি কিন্তু থিওরিটিক্যাল কাট পয়েন্ট অফ এন বার পেয়ে গেলাম। এই জায়গায় এন বার কেটে দিতে পারি, কিন্তু কোড বলছে না, ইউ ক্যান নট কাট দ্য বার এট দ্যাট পয়েন্ট। এটা কাটতে হবে কোথায়? 3টা কন্ডিশন দেওয়া আছে। এখান থেকে বি, ডি আর 12 ডিবি দূরে কাটতে হবে, এই যে ডি এবং 12 ডি দূরে কাটতে হবে, এবং এই যে পিক স্ট্রেস ম্যাক্সিমাম মোমেন্ট লোকেশন থেকে এলডি ডিস্টেন্স দূরে কাটতে, এই 3টা কন্ডিশন ফুলফিল হতে হবে। তাহলে আমি এই 3টা কন্ডিশন মেনটেন করে উই ক্যান কাট ডাউন দ্য এন লেয়ার অফ বার। আচ্ছা, আর এই বারটার পরিমাণ চেক করতে হবে, নিচে যে ও বার আছে এই বারটা, এটা যেহেতু কন্টিনিউয়াস বিম, কমপক্ষে 1/4, এই যে টোটাল যে ও এবং এন বারের 1/4 বার নিয়ে আসতে হবে কোথায়? সাপোর্টের মধ্যে, অ্যাটলিস্ট 6 ইঞ্চি সাপোর্টের মধ্যে দিতে হবে, যেটা আমরা আগে পড়ে আসলাম। এই জিনিসটা এখানে চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো আছে। আচ্ছা, এইবার আসো সাপোর্টে। এটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট অর্ডিনেট। এখানেও 2 লেয়ার রড লাগছে, এটা নিচের লেয়ার বার এল, উপরের লেয়ার হচ্ছে বার এল। এই 2টা লেয়ার, এক লেয়ারে 4টা বার আছে, নিচের লেয়ারে 4টা বার, 3টা বার, যাই থাক, এই বারগুলোর সাহায্যে একটা পার্টিকুলার ইফেক্টিভ ডেথের মাধ্যমে বা বিম সেকশনের মাধ্যমে এই মোমেন্টটাকে রেজিস্ট করে গেছে। এগেন এইটুক মোমেন্ট ক্যাপাসিটি এম বার দ্বারা এইটুক মোমেন্ট নেওয়া যায়, আর এখান থেকে এইটুক মোমেন্ট ক্যারি করা যায় এল বার দ্বারা, এল সেট অফ বার দ্বারা। তাহলে এই মোমেন্ট এখান থেকে আস্তে আস্তে কমছে, এই জায়গার যে তখন এম বার যথেষ্ট এইটুক মোমেন্ট নেওয়ার জন্য। তাহলে দিস ইজ দ্য থিওরিটিক্যাল কাট পয়েন্ট অফ ইয়োর এল বার। এখানে এল বারটা কেটে ফেলা যায়, কিন্তু কোড বলছে না, ইউ ক্যান নট কাট। তো কি করতে হবে? এখান থেকে হয় ডি আর 12 ডিবি দূরে কাটতে হবে, এবং এই ফেস থেকে, এটা তো ক্রিটিক্যাল স্ট্রেস ফেস, এখান থেকে এলডি ডিস্টেন্স দূরে কাটতে হবে। তো ভেরি সিম্পল এই জিনিসটা। আরেকটা জিনিস আসো, এই বারটা, এই যে নেগেটিভ বার, এটা কদ্দূর পর্যন্ত আমি নিয়ে যাবো? কারণ এখান তো পজিটিভ জোন শুরু হয়ে গেছে, এখান তো নিচের বার লাগে। কোড বলছে এই যে এটা নিতে পারবা তুমি এখান থেকে, এই যে এটা এখানে আসো, দিস ইজ দ্য থিওরিটিক্যাল পয়েন্ট, এরপর আর নেগেটিভ বার লাগে না আমার। তাহলে এটা থিওরিটিক্যাল কাট পয়েন্ট অফ বার, নেগেটিভ বারের, কিন্তু এটাকে তোমাকে কিছু দূরে নিয়ে টেনে নিতে হবে। কত? গ্রেটেস্ট ডি, 12 ডিবি অর এলএন, এই 3টা প্যারামিটার। এখানে আরেকটা যোগ হয়েছে, এলএন বলতে ক্লিয়ার স্প্যান লেন্থ। যেমন এই সাপোর্ট এবং এদিকে যে একটা সাপোর্ট আছে, এর মধ্যে যে ক্লিয়ার ডিস্টেন্স, এটা হচ্ছে LN/60। এই 3টার মধ্যে যেটা বড়, সেই ডিস্টেন্স পর্যন্ত এটাকে টেনে নিতে হবে বারটা, এবং এখান থেকে ওই প্রথম কাট পয়েন্টের ডিস্টেন্স কমপক্ষে এলডি মেনটেন করতে হবে। সো দিস আর দ্য ASI কোড রিকোয়ারমেন্টস ফর কাট ডাউন দ্য বার। তো আগে যে থিওরিটিক্যাল আমরা জিনিসগুলো দেখলাম, এটা এই চিত্রের মাধ্যমে সুন্দরভাবে কভার করা আছে, এবং প্রায় সময় তোমাদের পরীক্ষায় থাকে বা ইয়াতে জিজ্ঞাসা করা হয়, হোয়াট আর দ্য ASI বার কাট অফ রিকোয়ারমেন্টস, এক্সপ্লেন উইথ ফিগার। তখন এই ফিগার মাধ্যমে তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে। এবং তাহলে বুঝতে পারছো এটা একটা টিপিক্যাল জব। তোমাকে আগে বেন্ডিং মোমেন্ট আঁকে নিতে হবে, তারপরে থিওরিটিক্যাল পয়েন্টগুলো বের করতে হবে, তারপরে ASI কোডাল রিকমেন্ড ডি, 12 বি, এলডি এগুলা কনসিডার করে তোমাকে ইউ হ্যাভ টু ফাইনালাইজ ইওর ফাইনাল কাট পয়েন্টস। তো এটা টিপিক্যাল একটা TDR জব। কোড হ্যাজ গিভেন সাম সিম্পলিফাইড অপশনস আন্ডার সার্টেন কন্ডিশনস। এটা কি? এই যা দেখো, as the determination of cut or bend points may be rather tedious and practically for frames that have been analyzed by elastic method rather than by moment coefficients, many designers specify the bars
be cut up or bent at more or less arbitrarily defined points that experience has proven to be safe. এখন বলতেছে এবং কোর্ট এটাকে সমর্থন করতেছে যে এইভাবে তো এটা বড় টিডিয়াস জব টু এস্টাবলিশ দ্য থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল কাট পয়েন্টস, কিন্তু আন্ডার সার্টেন কন্ডিশন যেমন ফর নিয়ারলি ইকুয়াল স্প্যান অ্যান্ড ইউনিফর্মলি লোডেড, যদি স্প্যানগুলা মোর অর লেস ইকুয়াল হয় এবং ইউনিফর্মলি লোডেড থাকে, বিমগুলা ইউনিফর্মলি লোডেড হয়, ইন হুইচ নট মোর দ্যান অ্যাবাউট হাফ অফ দ্য স্টিল টু বি কাট অর বেন্ড, এবং স্টিলগুলা 50% স্টিল আমি বেশি কাটতে চাচ্ছি না এক পয়েন্টে, সেই ক্ষেত্রে দ্য লোকেশন শোন ইন ফিগার 21 আর স্যাটিসফ্যাক্টরি। এখন আমরা ফিগারে চলে যাই, এইভাবে তোমরা এটা করতে পারো। এটা সাধারণত প্র্যাকটিক্যালি এটা করা হয় আমরা যখন বিল্ডিং ফ্রেমগুলা ডিজাইন করি, আর হলো মোর সফিস্টিকেটেড ওয়ে, যেখানে এটা তাহলে কন্ডিশন আমরা কি পেলাম যে ইউনিফর্মলি লোডেড হতে হবে। সাধারণত অফিস বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিং, এইগুলা বিল্ডিং এর ফ্রেমগুলা ইউনিফর্ম ডিস্ট্রিক্ট লোড ধরেই ডিজাইন করা, এবং এখানে যে লোডগুলো আসে এটা সাধারণত আমরা ইট ক্যান বি সিমুলেটেড উইথ ইউনিফর্ম ডিস্ট্রিক্ট লোড। কিন্তু ব্রিজের ক্ষেত্রে বা এগুলো তো পয়েন্ট লোডগুলো থাকে বা হুইল লোডগুলো থাকে, সেখানে তুমি এই কাট অফ পয়েন্ট ইউজ করতে পারবে না সেখানে। এবং ওখানে একটা সুবিধা হচ্ছে যে একই ধরনের স্প্যান সব জায়গায় বারবার যেহেতু রিপিট করে, একটা তুমি টিডিএস ওয়েতে সুন্দরভাবে যদি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল কাট পয়েন্ট বের করতে পারো এই সাইড রেগুলেশন, দ্যাট শুড বি রিপিটেড ফর অল স্প্যান। কিন্তু এগুলা তো অনেক ফ্রেম থাকে, তো এইগুলাতে যেহেতু ইনফর্মাল লোডেড, কোড হ্যাজ গিভেন ইউ দ্য অপশন ইফ দ্য স্প্যান অ্যাডজাসেন্ট স্প্যান আর মোর অর লেস সিমিলার, L1 এবং L2, এটা সাধারণত 30% বলা হয়, 30% মধ্যে যদি থাকে ভেরিয়েশনটা, এবং এই যে উপরে যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডিং থাকে, এবং এটা সাধারণত আমরা বিল্ডিং ফ্রেমগুলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডিং এর দ্বারা সিমুলেট করা যায়, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড থাকে, সেই ক্ষেত্রে আমরা এই যে ফিগার 21 কাট অফ অর বেন্ড পয়েন্টস ফর বার্স ইন অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল স্প্যান উইথ ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড এইভাবে নির্ধারণ করা হয়। এখানে দুটো অপশন দেখানো হচ্ছে তোমাকে, আগে আমি আলাপ করেছি। প্রথম সিস্টেমটা হচ্ছে স্টেট বার সিস্টেম, অর্থাৎ উপরে বার উপরে কাজে লাগানো হয়েছে, নিচের বার নিচে কাজে লাগানো হয়েছে, এখানে বেন্ড বার সিস্টেম নাই। আর নিচেরটা হচ্ছে বেন্ড বার, এখানে দেখো নিচে বেশি রেনফোর্সমেন্ট লাগে, পজিটিভ নিচের রেনফোর্সমেন্ট, এখানে যে আমার উপরে যার নিচের রেনফোর্সমেন্ট প্রয়োজন হয় না, তখন এখানে কিছু বার আমরা বেন্ড করে উপরে নিয়ে গেলাম, নিয়ে যা আবার এখানে নিচে যেহেতু দরকার হয় নিচে নামাই দিলাম, আবার বেন্ড করে উপরে নিয়ে গেলাম। এটা হচ্ছে বেন্ড বার সিস্টেম। এটা এইভাবেও এটা আমরা রেনফোর্সমেন্টগুলো প্লেসমেন্ট করে থাকি। তা আগে প্রথমটা দেখি, এইভাবে যদি আমরা করে থাকি তাহলে এই যে নেগেটিভ বার ধরো, এই যে এন্ডে এই নেগেটিভ বারটা তোমাকে L1/4 ডিস্টেন্স দূর পর্যন্ত তোমাকে কন্টিনিউ করতে হবে। L1টা হচ্ছে ক্লিয়ার স্প্যান, এই যে এখান থেকে এখানকার মধ্যে যে স্প্যানটাকে এটা বলা হয় L1, তো L1/4 অর্থাৎ খালি লেংথের ভিত্তি করে আমরা সহজে এই কাট অফ পয়েন্টটা বা ডিসকন্টিনিউ পয়েন্টটা বের করতে পারি। সিমিলারলি দিকে L1/3, এখানে L1/3 L1/3 মাঝখানে, আর বাইরে যায় এটা। নিচের বেলায় আসো, এই যে এখানে 0 ইঞ্চি বলা আছে মানে একই লেয়ারে আছে স্টিলটা, বোঝানোর সুবিধার্থে এভাবে বোঝানো হয়েছে 0 ইঞ্চ করা হয়েছে। তাহলে এন্ডে যায় কিন্তু সব বারগুলাই তুমি সাপোর্টে কমপক্ষে 6 ইঞ্চি দিতে হবে, কিন্তু ভিতরের দিকে যায় এখানে তুমি 50%, এই যে এখানে অর্ধেক কেটে দিচ্ছে, 50% আমি এটা কাটতে পারি কত ডিস্টেন্স জুড়ে, L1/8 ডিস্টেন্স জুড়ে। সিমিলারলি এখানেও মাঝখানের জন্য আমরা L1/8 ডিস্টেন্স জুড়ে আমরা 50% পজিটিভ স্টিল এটা কেটে ফেলতে পারি। আচ্ছা, কিন্তু বারগুলা অবশ্যই 6 ইঞ্চি নিয়ে আসতে হবে, 1/3 ইন কেস অফ পজিটিভ এবং সিম্পলি সাপোর্টেড, এবং অ্যাটলিস্ট 1/4 ইন কেস অফ এ কন্টিনিউয়াস বিম। এখানে তো হলো L/3 পর্যন্ত নিয়ে গেলাম, যা রেনফোর্সমেন্ট এখানে ক্যালকুলেশন আসে সেইভাবে এখানে দিয়ে দিলাম। নিচেরটা তো আসো, এখানে তো বেন্ড বার সিস্টেম একই, এখানে সে 4টা বার আছে, নিচে 4 আছে উপরে 4টা আছে, এখানে 4টা আমরা উপরে নিয়ে গেলাম, তাহলে 50% আমি সাপোর্টে নিয়ে গেলাম, এবং এট এ ডিস্টেন্স অফ 6 ইঞ্চ কমপক্ষে নিতে হবে। এবং এই যাতে অর্ধেক নিয়ে গেলাম, কিন্তু এখানে মোমেন্ট তো বেশি, তাহলে এক্সট্রা স্টিল যদি আমার দরকার হয় আবার এক্সট্রা স্টিল এখানে দিয়ে দিলাম, এবং এই এক্সট্রা স্টিলগুলা শুড বি এক্সটেন্ডেড L1/3 L2/3 ডিস্টেন্স জুড়ে এটা এক্সটেন্ড করতে হবে। আবার এই বেন্ড বারগুলো আবার নিচে নামায় নিয়ে গেলাম, আবার এখানে এভাবে তুলে দিলাম। সো ইন দিস টু ওয়ে ইউ ক্যান ইজিলি place your reinforcement according to your moment, critical moments at span, at support, but conditions
is that you have designed your beam using using uniform distributed load, another, and your span, adjacent span are not more or less equal span. Then you can easily utilize this technique to cut off points. So very easy. Now we can evaluate a problem. Ekta problem amra dekhte pari. How to calculate the theoretical bar. We can cut down the bar and then we can apply the HI codal requirements. সেটা আমরা দেখি, যদি এটা বইটা এই প্রবলেমটা তোমাদের বইয়ে নাই, কিন্তু আমি অন্য একটা বই থেকে তোমাদের এখানে দিয়েছি, এবং এই শীটগুলো তোমরা বোধহয় পেয়ে গেছো মামুনের কাছ থেকে, লেকচারার মামুনের কাছ থেকে। এগুলো হ্যান্ড শিটগুলো পাবে। তো হ্যান্ড শিটগুলো খালি পড়লে হবে না, আমি তো কয়েকটা লাইন এখানে তুলনা করেছি, কিন্তু আর্টিকেলগুলো থেকে ডিটেল পড়লে ইউ উইল গেট দ্য গ্রেট গেট দ্য ইলাবোরেট আইডিয়া অ্যাবাউট দ্যাট টপিক। স্যার আগের পিডিএফ গুলো তো আপনি স্যার বলছেন পাবা, মামুনের কাছ থেকে পাবা। ঠিক আছে, ইউ কন্ট্যাক্ট উইথ লেকচারার মামুন, আমি তাকে বলে দিয়েছি, ও দিয়ে দিবে তোমাদের কাছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইবার চলে আসে একটা প্রবলেম করে, দেন আইডিয়া উইল বি মোর ক্লিয়ার। এই একটা প্রবলেম দেখো, এটা হচ্ছে বার কাটমেন্ট একটা প্রবলেম। এটা সম্ভবত লিটের বই আছে, আমি ওখান থেকে ওয়াটার এক্সাম্পলটা এখানে কপি করে আমি নিজের মতো করে দিয়েছি। এখানে দেখো, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। আমি আগে স্টেটমেন্টটা পড়ি। টু ক্যারি দ্য মিড স্প্যান মোমেন্ট অফ MU 229.9 cubic feet and area of steel 2.72 inches square is required in the simply supported beam shown below. এটা আমি চিত্রটা দেখছি এখানে। Two number 7 bars and two number 8 bars which provide an area of AS 2.77 inches square are selected. ওই যে 2.72 লাগে, কিন্তু আমি সিলেক্ট করার সময় এই দুইটা চারটা বার সিলেক্ট করেছি, দুটা 7 নম্বর, দুটা 8 নম্বর, এবং তার জন্য এরিয়া প্রোভাইডেড হয়েছে আমাদের 2.77 ইঞ্চেস স্কোয়ার। আচ্ছা, নর্মাল ওয়েট কংক্রিটস উইল বি ইউজড, বলা হচ্ছে কংক্রিটের, আর বলে দিচ্ছে এটা লাইট ওয়েট না, নর্মাল ওয়েট কংক্রিট, অর্থাৎ ল্যামডা ভ্যালু ইকুয়াল টু 1, এফ টাইমস সি দেওয়া আছে 3 KSI, এফ হয় 60 KSI। এখন এখানে তোমাকে ব্যাক করতে বলছে establish the theoretical cut point at which number 7 bars can be terminated. আমি আগে পড়ে নিই। 2 নম্বর, determine the minimum distance the number 7 bar should be extended on each side of the center line. অর্থাৎ সেন্টার লাইন থেকে নাম্বার 7 বার কত দূরে যায় টার্মিনেট করতে হবে, কাটা যাবে। ভেরিফাই দ্যাট নাম্বার 7 বার্স আর প্রপারলি অ্যাঙ্কর্ড। এই যে আমরা কাটলাম নাম্বার 7 বার, এটা প্রপারলি অ্যাঙ্কর্ড আছে কিনা, অর্থাৎ সেন্টার থেকে ডেভেলপমেন্ট লেন্থ ইনশিওর করা হয়েছে কিনা, এটা দেখতে হবে। এখন এই চিত্রটা আসো, তাহলে কি হবে? এই যে একটা সিম্পলি সাপোর্টেড বিম 22 ফিট স্প্যান। আচ্ছা, এটার উপরে ফ্যাক্টর লোড দেওয়া আছে 3.8 কিপ পার ফিট। যদিও মোমেন্ট দেওয়া আছে এখানে, এই যে মোমেন্ট 229 ওটা স্টেটমেন্টে বলা আছে, এমনি WLSK বা 8 করলে তুমি এই মোমেন্টটা পাবা, না থাকলে তুমি ক্যান ক্যালকুলেট দ্য মোমেন্ট। আচ্ছা, এখানে বলা আছে মোমেন্ট এগেনস্টে বিম ডিজাইনও করে দিয়েছে, অর্থাৎ এই মোমেন্টটা রেজিস্ট করতে হলে, ওই ম্যাটেরিয়াল দিয়ে রেজিস্ট করতে হলে তোমার বি লাগে 12 ইঞ্চি, ইফেক্টিভ ডেপথ লাগে 21.4 ইঞ্চ, আর 2 ইঞ্চি তোমার এই বারের সেন্টারতে 2 ইঞ্চি দিল। তাহলে আমি এটা, এই চিত্রটা দেওয়া আছে, মিড স্প্যানের এই চিত্রটা দেওয়া আছে। তাহলে কি স্টিল লাগছে, এই যে এখানে দেখানো আছে, এই যে 0 ইঞ্চি দেখানো আছে, মানে স্টিলটা একই লেয়ারে আছে, বুঝতে পারছো? এই যেমন এখানে দেখানো আছে, এটা বোঝার সুবিধাতে 2 লেয়ারে দেখানো আছে। নিচের দুটা নাম্বার, নিচের দুটা হচ্ছে নাম্বার 8 বার, আর উপরের দুটা হচ্ছে নাম্বার 7 বার। এখানে একই লেয়ারে দেওয়া আছে। দুই ধারের বারগুলো হচ্ছে নাম্বার 8 বার, আর মাঝখানে দুটা বার হচ্ছে নাম্বার 7 বার। এই দুটা বার মিলে তোমার ওই বার রিকোয়ারমেন্টটা মিলানো হয়েছে। এখন তোমার প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে ইস্টাবলিশ দ্য থিওরিটিক্যাল কাট পয়েন্ট, অর্থাৎ এই যে আমার মুভমেন্টে 229.9, যত এই সাইডে যাচ্ছে মুভমেন্ট কমতে 0 হচ্ছে, তাহলে আমার তো এই যে 4টা বার এখানে লাগছে, আমি এক পর্যায়ে 2টা বার আমি ইজিলি কাটতে পারবো। তো কোন জায়গায় যে আমি এই যে মাঝখানে দুটা 7 নম্বর বার আমি কাট ডাউন করতে পারবো, বের করতে বলতেছে। বি নাম্বার, ডিটারমাইন দ্য মিনিমাম ডিস্টেন্স নাম্বার 7 শুড বি এক্সটেন্ডেড অন ইচ সাইড অফ দ্য সেন্টার লাইন। এই যে আমি এখানে কেটে দিলাম, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি বারটা কাটলাম, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, যেহেতু সিমেট্রিক্যাল বারটা কাটবো, কিন্তু বলতেছে
খালি থিওরিটিক্যাল কাট পয়েন্টে কাটলে তো হবে না, মিনিমাম কত দূরে যায় কাটতে হবে। অর্থাৎ তোমার এইচআই গাইডলাইন ইস্টাবলিশ করে তোমাকে মিনিমাম ডিস্টেন্সটা বের করতে হবে। প্রথমে থিওরিটিক্যাল কাট পয়েন্ট, তারপর এইচআই গাইডলাইন দিয়ে তোমাকে আরো ডি বা 12 ডিবি দূরে যায় কাটতে হবে। সিতে বলছে ভেরিফাই, সিতে বলা হচ্ছে ভেরিফাই দা নাম্বার 7 বার্স আর প্রপারলি অ্যাঙ্করেড। এই যে তুমি এটা কেটে দিবা নাম্বার 7 বার, এই যা কাটছো যেখানে হোক কাটলো, এখান থেকে এই যে পিক স্টেজ মাঝখান থেকে এটা ডেভেলপমেন্ট লিঙ্কটা ইনশিওর করতে হবে। এটাই বলা হচ্ছে ভেরিফাই করো যে তুমি যেখানে থিওরিটিক্যাল বা এক্সাক্ট কাট পয়েন্ট বের করলে সেটাকে তোমার অ্যাঙ্করেজটা ফুলফিল হলো কিনা বা ডেভেলপমেন্ট লিঙ্ক রিকোয়ারমেন্টটা ফুলফিল করলো কিনা, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে আসো আমরা প্রবলেমটা দেখি কিভাবে। তো 7 নম্বর বার আমি কাটতে চাচ্ছি, মাঝখানে দুটা বলতে হয়েছে কাটতে, তাহলে ওর ডেভেলপমেন্ট ওটা তুমি আগে ক্যাপাসিটি বার করো 8 নম্বর বারের। অর্থাৎ আমি 7 নম্বর বার কাটতে চাচ্ছি, আমি এই যে 2 বার 7 নম্বর কাটার পর আমার দুটা বার থাকবে, দুটো 8 নম্বর বার, এর মোমেন্ট ক্যাপাসিটি কত বের করি। তো এর মোমেন্ট ক্যাপাসিটি আগে বের করি। যেমন এখানে AS1 অর্থাৎ দুটো 8 নম্বর বারের এরিয়া 1.58 ইঞ্চি স্কোয়ার, AS2 দুটা 7 নম্বর বারের ক্যাপাসিটি 1.20 ইঞ্চি স্কোয়ার, টোটাল হচ্ছে 2.77 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমি দুটা 8 নম্বর বারের অর্থাৎ সাইডে যে দুটা বার আছে যেটা কাটবো না তাছাড়া এই দুটা বারের আগে মোমেন্ট ক্যাপাসিটি বের করি, যে সবগুলা মিলে তো আমার 229.9 মোমেন্ট ক্যাপাসিটি, কিন্তু খালি 8 নম্বরে একা কত মোমেন্ট নিতে পারে সেটা বের করলে এই যে আমাদের ফর্মুলা আছে mn ইকুয়াল টু, আমাদের ফর্মুলা হচ্ছে mn ইকুয়াল টু as fy d মাইনাস a বাই 2। তাহলে এখানে হোয়ার a ইকুয়াল টু as fy 0.85 f টাইমস b, এখান থেকে তুমি a বের করে নাও 3.808, এটা এখানে বসালে আমি mn ক্যাপাসিটি পেলাম 156 কিউব ফিট। এটা হচ্ছে থিওরিটিক্যাল ক্যাপাসিটি অফ নাম্বার 2 বার এই সেকশনের সাপেক্ষে। আচ্ছা, এটা আমরা পেলাম। তাহলে এখন এম ডিজাইন স্ট্রেন্থ বের করে, ডিজাইন স্ট্রেন্থ হচ্ছে আমার 5 5.9, এটা বের করলে 140 কিউব ফিট। এখানে আসো, এখন মোমেন্ট ডায়াগ্রাম আসো, অর্থাৎ এখান থেকে 140 কিউব ফিট মোমেন্ট নিতে পারে ওই দুটা 8 নম্বর বার। তাহলে 7 নম্বর বারে কত নিতে পারে, এই যে 200 এখানে আছে দুটা মিলে নিতে পারে 229.9, মধ্যে যদি আমি 140.4 বাদ দিই তাহলে এই পরিমাণ মোমেন্ট নিতে পারে নাম্বার 7 নম্বর বার, দুটা 7 নম্বর বার। তো ওই আইডিয়া থেকে আমি থিওরিটিক্যাল কাট পয়েন্ট বের করবো। ধরলাম যে এই পিক জায়গা থেকে এই ডিস্টেন্স হচ্ছে এক্স ডিস্টেন্স দূরে 140.4 কিউব ফিট মোমেন্ট, ডায়াগ্রামে এই মোমেন্ট পেলাম। তাহলে এখান থেকে আমি লোকেশন অফ এই মোমেন্টটা বের করি। এই মোমেন্টের লোকেশন এই কার্ভের মধ্যে এই মোমেন্টের লোকেশন হবে এক্স, ইন টার্মস অফ এক্স যদি পিক থেকে বের করতে চাই তাহলে এটা হয় 229.9 মাইনাস 140.4, অর্থাৎ এইটুক মোমেন্ট এক্স এর যে মোমেন্টটা, দ্যাট ইজ ইকুয়াল টু WU x স্কোয়ার বাই 2। এটা তো একটা সিম্পলি সাপোর্টেড বিমের যে মোমেন্ট WL স্কোয়ার বাই 2, কারণ ইনফর্ম রেশিও লোডের জন্য যেভাবে মোমেন্ট ক্যাপাসিটি বের করে, তাহলে আমরা পাচ্ছি এটা WS স্কোয়ার বাই 2। এখান থেকে আমি এক্স পেয়ে গেলাম 6.86, অর্থাৎ এখান থেকে এই 6.86 দূরে এই মোমেন্টটা আছে 140.4 কিউব ফিট মোমেন্ট আছে। মিনস অর্থাৎ এই জায়গা আমি এইভাবে বলতে পারি উল্টা ভাবে, এখান থেকে এই ডিস্টেন্স দূরে এক ডিস্টেন্স দূরে 8 নম্বর বার, এরপর থেকে বাইরে গেলেই 8 নম্বর বার নিজেই এই মোমেন্টগুলা নিজেই নিয়ে ফেলতে পারবে। অর্থাৎ এটা দিস ইজ দ্য পয়েন্ট অ্যাট হুইচ নাম্বার 7 বার ক্যান বি কাট, এবং নাম্বার 8 বার এই মোমেন্টটা যেহেতু নিতে পারে নিজেই, আর বাইরে গেলে মোমেন্ট যেহেতু আরো কমে যাবে, সুতরাং এটা নাম্বার 8 বারই নিতে পারবে। সো এক্স ইজ দ্য ডিস্টেন্স at which that number 7 bar can be cut। এই যে এখান থেকে আমি নাম্বার 7 বার কাটার জায়গাটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা তো থিওরিটিক্যাল কাট পয়েন্ট পেলাম। তো হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল কাট পয়েন্ট? এসআই কোডের প্র্যাকটিক্যাল বলছে যে টোটাল যে মিনিমাম কোন সাইডে আমাকে কাটতে হবে, এদিক কাটা মানে কি এদিকে কাটা আর এদিকে একই কাটা, অর্থাৎ এটা যেহেতু সিমেট্রিক্যাল ডায়াগ্রাম, তো সুতরাং এখান থেকে এক্সিস্টেন্স এবং এখান থেকে এক্সিস্টেন্স, এদিকেও এক্সিস্টেন্স দুটো আমি এই বারটা 7 নম্বর বার কেটে দিতে পারবো। এবং তাহলে টোটাল লেংথ অফ নাম্বার 7 বার অন ইচ সাইড অফ দ্য সেন্টার লাইন কত হবে? 6.86। এ তো আছেই, একদিকে 6.86, এক সাইডে কত হবে সেন্টার লাইন থেকে
প্লাস 12 ডিবি এবং ডি এর মধ্যে যেটা বড়, তো এখানে 12 ডিবি হচ্ছে 10.5 ইঞ্চ আর ডি হচ্ছে 21 ইঞ্চি 21.4, এর মধ্যে এটা বড়, তো এটার সাথে যোগ করতে হবে। তো এটাকে ফিট করে নিলাম 8.64 ফিট, এটাকে রাউন্ড আপ করলে 8.75 ফিট, অর্থাৎ এই বারটা আমার এই সেন্টার থেকে এইদিকে এবং এইদিকে এত দূর পর্যন্ত পড়ে যায়, এটা কেটে ফেলা যাবে। প্র্যাকটিক্যালি এটা কাটতে হবে, ইউজ এত ফিট ফ্রম আইদার সাইড, ইচ সাইড অফ দ্য সেন্টার লাইন, এই বারটা কাটা যাবে। তাহলে টোটাল বারের লেন্থটা কত কাটা পড়বে? 8.75 ইন্টু 2, এটা টোটাল এই লেন্থটা আমি কেটে ফেলতে পারবো। এখন শীতে যেটা বলা হলো অ্যাঙ্করেজ 7 নম্বর বার তো কাটলাম, কিন্তু আরেকটা কন্ডিশন হচ্ছে পিক স্ট্রেস লোকেশন থেকে কাট পয়েন্টটা কমপক্ষে এলডি থাকতে হবে, তাকে এলডি বের করে ফেলো। 7 নম্বর বারে এলডি আমরা সিম্পলিফাইড ইকুয়েশন এখানে ইউজ করেছি। এখানে সিম্পলিফাইড ইকুয়েশন যদি আমরা ইউজ করি, এটা এফ ওয়াই 60 ডিভাইড বাই 20 ল্যামডা রুট এ প্রাইম সি ডিবি। আচ্ছা, এখানে 60 হচ্ছে এটা হচ্ছে লোকেশন ফ্যাক্টর বা এটা কাস্টিং ফ্যাক্টর যেটা বলা হয়। এটা যেহেতু বটম বার, এর জন্য তো আর তোমার কোনো রিডাকশন হচ্ছে না। টপ বার হলে 12 ইঞ্চি যদি কাস্টিং থাকে সেই ক্ষেত্রে এটা রিডাকশন, এটা বাড়ায় নিতে হয়, 1.2 বা 1.3 হয়। কিন্তু এটা যদি বটম বার, এটা 1 ইউজ হচ্ছে, কোনো অসুবিধা নেই। সাই এটা হচ্ছে কোটিং ফ্যাক্টর, ইপক্সি যেহেতু ইপক্সি কোটেড না, এটা 1 ইউজ হচ্ছে। ল্যামডা নর্মাল ওয়েট কংক্রিট 1 ইউজ হচ্ছে, তাহলে আমি এটা 48 ইঞ্চি বা 4 ফিট পেলাম। তাহলে আমার টোটাল ডেভেলপমেন্ট লেন্থ রিকোয়ারমেন্ট 7 নম্বর বারের হচ্ছে 4 ফিট। কিন্তু আমার দেওয়া আছে কত? পিক স্ট্রেস ওই জায়গা থেকে আমার 8.75 ফিট দূরে যা আমরা কাটছি, সো ইট ইজ গ্রেটার দ্যান 4 ফিট জেড ইঞ্চি। সুতরাং অ্যাঙ্করেজ ইজ ওকে, অর্থাৎ তোমার অ্যাঙ্করেজ অর্থাৎ এলডি ইনশিওর করা আছে, কোনো বন্ড ফেলিওর এখানে হবে না। আচ্ছা, আরেকটা রিকমেন্ড যেটা হয় স্টার দিয়ে আমরা দেখাচ্ছি অ্যাটলিস্ট 1/3 অফ দ্য, এটা যেহেতু তোমার সিম্পলি সাবডেড বিম, তাহলে আমার একটা রিকমেন্ড ছিল অ্যাটলিস্ট 1/3 অফ দ্য পজিটিভ রেনফোর্সমেন্ট মাস্ট বি ক্যারি টু দ্য সাপোর্ট অ্যাটলিস্ট 6 ইঞ্চ। এটা অলসো স্যাটিসফাই হয়ে যাচ্ছে, কারণ আমার টোটাল স্টিল এরিয়া হচ্ছে 2.77, 4টা স্টিল মিলে, আর আমি এখন নিয়ে যাচ্ছি হচ্ছে 1.2 ইঞ্চেস করে নিয়ে যাচ্ছি। সুতরাং এটার 1/3 বেশি আছে। সুতরাং আমার রিকমেন্ড ছিল কমপক্ষে অ্যাটলিস্ট 1/3 বার আমাকে সাপোর্ট বন্ধ নিতে হবে। ইট ইজ অলসো স্যাটিসফাই। তো এইভাবে তোমাদের আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমি বার কাটমেন্ট প্রবলেমটা আমি বুঝাই দিলাম, যদিও তোমাদের নিনসালম বই এটা নেই, যাক আমি অন্য বই থেকে এনে জাস্ট ফর ক্লারিফিকেশন অফ আইডিয়া। আমরা নেক্সট ক্লাসে ওই সেকশনে কিন্তু ক্লাসটা ডিক্লেয়ার করেছি একটা এক্সট্রা ক্লাস, এটা হচ্ছে মঙ্গলবারে 2টা থেকে 3টা, তোমাদের 3টা থেকে 4টা তোমাদের একটা এক্সট্রা ক্লাস করো, যাতে করে আমি শেয়ার ওয়ালটা ভালোভাবে পড়াই দিতে পারি। ঠিক আছে? হ্যাঁ সৌরভ, তুমি আছো? এই তোমরা শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, ওদের কিন্তু ক্লাসটা, ওদের একটা এক্সট্রা ক্লাস মঙ্গলবারে দেওয়া হচ্ছে 2টা থেকে 3টা, আর তোমাদের হচ্ছে 3টা থেকে 4টা একটা এক্সট্রা ক্লাস নাও, আমরা শেয়ার ওয়ালটা পড়াই দেবো। এর মাধ্যমে তোমার আমার এই চ্যাপ্টারটা শেষ হলো। এর মধ্যে তোমরা আরো প্রবলেম যেগুলো আছে, আমি 4টা প্রবলেম পিছনে যেগুলা করে দেওয়া আছে, আমি এগুলা 2টা বোধ বুঝাইলাম, আরো কিছু করা হয়েছে, এবং নিউমেরিক্যাল এক্সাম্পলে যে প্রবলেমগুলো আছে ইউ ট্রাই টু সলভ দিস। এবং মঙ্গলবারে তোমরা 4টা থেকে 2টা থেকে 3টা থেকে, ওদের যেমন 2টা থেকে 3টা, তোমরা 3টায় you should be present in your class so that we can discuss about shear wall, very important chapter for you. ঠিক আছে? এর মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করছি, আবার মঙ্গলবারে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।